বিসমিল্লাহির রহমানির রহিম। বেলকুচি সরকারি অনলাইন কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মজনু মিয়া, প্রভাষক পরিসংখ্যান, বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, আজ সামাজিক পরিসংখ্যান এবং গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান বিষয়ের চতুর্থ অধ্যায়ের বিস্তার পরিমাপের আপেক্ষিক পরিমাপ নিয়ে আমি আলোচনা করব। আমার এই ক্লাসটা সমাজবিজ্ঞান দ্বিতীয় বর্ষ এবং রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বর্ষের সম্মান শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। সামাজিক পরিসংখ্যান সমাজবিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য এবং গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। সিলেবাস 1, এজন্য আমি দুটা বিষয়ের দুইটা পত্রের নাম উল্লেখ করি এখানে। আমি প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আলোচনা করব বিস্তার পরিমাপের আপেক্ষিক পরিমাপ। ইতিমধ্যে আমি বিস্তারের পরম পরিমাপ 4টি সেগুলো আলোচনা করেছি। পরিসর, গড় ব্যবধান, পরিমিত ব্যবধান এবং চতুর্থক ব্যবধান, এই 4টা ছিল বিস্তারের পরম পরিমাপ। আর আপেক্ষিক পরিমাপ হলো বিস্তারের পরম পরিমাপের সাপেক্ষে বা সাহায্যে যে পরিমাপগুলো নির্ণয় করা হবে তাকে বলা হবে আপেক্ষিক পরিমাপ। পরম পরিমাপের সাপেক্ষে বা সাহায্যে যে পরিমাপগুলো নির্ণয় করা হবে তাকে বলা হবে আপেক্ষিক পরিমাপ। পরম পরিমাপ কয়টা? 4টে। পরিসর, গড় ব্যবধান, পরিমিত ব্যবধান এবং চতুর্থক ব্যবধান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, যেহেতু সংজ্ঞায় বলা হয়েছে পরম পরিমাপের সাহায্যে বা সাপেক্ষে যে পরিমাপগুলো নির্ণয় করা হবে তাকে বলা হবে আপেক্ষিক পরিমাপ। পরম পরিমাপ যদি 4টা হয় তাহলে আপেক্ষিক পরিমাপ কয়টা হবে? 4টা হবে। পরম পরিমাপ প্রথমটা পরিসর। তাহলে পরিসর থেকে একটা আপেক্ষিক পরিমাপ আসবে, গড় ব্যবধান থেকে একটা আসবে, পরিমিত ব্যবধান থেকে একটা আসবে এবং চতুর্থক ব্যবধান থেকে আর একটা আসবে। তাহলে প্রথমটা পরিসর থেকে আসবে। তাহলে পরিসর থেকে যে পরিমাপটা আসবে তাকে বলা হবে পরিসরাঙ্ক। পরিসর থেকে যে পরিমাপটা আসবে, আপেক্ষিক পরিমাপটা আসবে, তাকে বলা হবে পরিসরাঙ্ক। আর পরিসরাঙ্ক হলো কোনো তথ্যসারি অথবা রাশিমালার পরিসরকে বৃহত্তম এবং ক্ষুদ্রতম মানের যোগফল দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে যে ফলাফল আসবে তাকে বলা হবে পরিসরাঙ্ক। কোনো তথ্যসারি অথবা রাশিমালার পরিসরকে বৃহত্তম এবং ক্ষুদ্রতম মানের যোগফল দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে যে ফলাফল বা মান পাওয়া যাবে তাকে বলা হবে পরিসরাঙ্ক। পরিসর, রেঞ্জ। পরিসরের রেঞ্জের আর দ্বারা পরিসর প্রকাশ করা হয়। আর পরিসরাঙ্ক হলো কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। পরিসরাঙ্ক
কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ সিআর, আর সিআরটা হলো কোনো তথ্য সারি অথবা রাশিমালার পরিসরকে তার বৃহত্তম এবং ক্ষুদ্রতম মানের যোগফল দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যাবে তাকে 100 দ্বারা গুণ করতে হবে। তাকে 100 দ্বারা গুণ করলে যে মান পাওয়া যাবে তাকেই বলা হবে পরিসরাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। কোএফিসিয়েন্ট অফ রেঞ্জের সিআর দ্বারা পরিসরাঙ্ক প্রকাশ করা হয়। তাহলে এখানে আমাদের কি করতে হবে? আগে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ সিআর ইকুয়াল টু রেঞ্জ ডিভাইডেড বাই হাইয়েস্ট ভ্যালু প্লাস লোয়েস্ট ভ্যালু ইন্টু 100। কোনো তথ্য সারির পরিসরকে বৃহত্তম এবং ক্ষুদ্রতম মানের যোগফল দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে যে মান পাওয়া যাবে তাকে বলা হবে পরিসরাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। কোএফিসিয়েন্ট অফ রেঞ্জের সিআর দ্বারা পরিসরাঙ্ক প্রকাশ করা হয়। তাহলে শিক্ষার্থী একটু খেয়াল করো, সিআর ইকুয়াল টু পরিসর ডিভাইড বাই বৃহত্তম মান প্লাস ক্ষুদ্রতম মান গুণ 100, রেঞ্জ ডিভাইড বাই হাইয়েস্ট ভ্যালু প্লাস লোয়েস্ট ভ্যালু ইন্টু 100। আরটা কি? রেঞ্জ বা পরিসর। আর পরিসরটা হলো যে কোনো তথ্য সারি অথবা রাশিমালার বৃহত্তম এবং ক্ষুদ্রতম মানের যে ব্যবধান তাকে বলা হয় পরিসর। তাহলে শিক্ষার্থীরা একটু খেয়াল করো, যখন আমরা পরিসর নির্ণয় করব, পরিসর নির্ণয় করতে কিন্তু বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে পরিসর বের করতে হবে। সেই পরিসরকে আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম মানের যোগফল দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করব। তাকে বলবো আমরা পরিসরাঙ্ক। এটা হলো অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে সিআর ইকুয়াল টু আর ডিভাইড বাই হাইয়েস্ট ভ্যালু প্লাস লোয়েস্ট ভ্যালু ইন্টু 100। ঠিক আছে শিক্ষার্থীরা? আর বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে কি হবে? বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আমরা কি দেওয়া থাকে? শ্রেণী এবং গণসংখ্যা দেওয়া থাকে। শ্রেণী এবং গণসংখ্যা, যেমন 0 to 5, 0 to 5, 5 to 10, 10 to 15, 15 to 20, 20, 25, 25 to 30। ফ্রিকোয়েন্সি গণসংখ্যা দেওয়া আছে 3, 7, 10, 8, 6, 2। যদি এরকম থাকে সেক্ষেত্রে আমরা পরিসরে বা কীভাবে বের করব, বা পরিসরাঙ্ক বা কীভাবে বের করতে হবে? নিশ্চয়ই তোমাদের পরিসরের কথা মনে আছে। পরিসর বা রেঞ্জ কীভাবে বের করা হয়েছিল? সেখানে বলা হয়েছিল এরকম, শেষ শ্রেণীর ঊর্ধ্বসীমা মাইনাস প্রথম শ্রেণীর নিম্নসীমা। শেষ শ্রেণীর ঊর্ধ্বসীমা, শেষ শ্রেণীর ঊর্ধ্বসীমা কত আছে? এখানে 30। প্রথম শ্রেণীর নিম্নসীমা কত আছে? 0। তাহলে কি করতে হবে? 30 থেকে 0 বাদ দিতে হবে, বাদ দিয়ে পরিসর বের করতে হবে। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করলে বুঝতে পারবা পরিসর রেঞ্জ, রেঞ্জ ইকুয়াল টু কি হবে? এখানে দেখো, আপার লিমিট অফ দি লাস্ট ক্লাস মাইনাস লোয়ার লিমিট অফ দি ফার্স্ট ক্লাস। আপার লিমিট অফ দি লাস্ট ক্লাস শেষ শ্রেণীর ঊর্ধ্বসীমা মাইনাস লোয়ার লিমিট অফ দি ফার্স্ট ক্লাস প্রথম শ্রেণীর নিম্ন সীমা। তাহলে দেখো, পরিসর বের করার পরে কি করবো না, পরিসরাঙ্ক বের করব। পরিসরাঙ্ক সিআর, সিআর ইকুয়াল টু তাহলে কত হবে? রেঞ্জ ঠিকই থাকবে এখানে, ডিভাইডেড বাই হাইয়েস্ট ভ্যালুর ক্ষেত্রে কি হবে? আপার লিমিট অফ দি লাস্ট ক্লাস। আপার লিমিট অফ দি লাস্ট ক্লাস কত আছে এখানে? তাহলে এখানে ওটাই লিখতে হবে। শেষ শ্রেণীর ঊর্ধ্বসীমা বাংলা হবে কি? শেষ শ্রেণীর ঊর্ধ্বসীমা যোগ প্রথম শ্রেণীর নিম্নসীমা। আর যদি ইংলিশে লিখে আমি তাহলে কি লিখবো? যে সিআর ইকুয়াল টু রেঞ্জ ডিভাইডেড বাই আপার লিমিট অফ দি লাস্ট ক্লাস প্লাস লোয়ার লিমিট অফ দি ফার্স্ট ক্লাস ইন্টু 100। ঠিক আছে শিক্ষার্থীরা? আপার লিমিট অফ দি লাস্ট ক্লাস প্লাস লোয়ার লিমিট অফ দি ফার্স্ট ক্লাস, শেষ শ্রেণীর ঊর্ধ্বসীমা সেটা হবে কি? হাইয়েস্ট ভ্যালু। আপার লিমিট অফ দি লাস্ট ক্লাস সেটা কি হবে? হাইয়েস্ট ভ্যালু। লোয়ার লিমিট অফ দি ফার্স্ট ক্লাস সেটা হবে কি? লোয়েস্ট ভ্যালু। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে কি লিখবো এখানে? আপার লিমিট অফ দি লাস্ট ক্লাস, এখানে লিখতে হবে আপার লিমিট
আপার লিমিট of the last class plus lower limit of the first class FC into 100। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে যখন আমরা বিন্যাস্ত উপাত্তের ক্ষেত্রে পরিসরাঙ্ক নির্ণয় করব তখন আমরা সূত্র কি লিখব? ওইখানে কিন্তু বিন্যাস্ত উপাত্তের ক্ষেত্রে লেখার প্রয়োজন নাই। বিন্যাস্ত উপাত্ত দেখে আমরা বুঝতে পারবো, বোঝার পর আমরা লিখব যে আমরা জানি পরিসরাঙ্ক সিআর, সিআর ইকুয়াল টু পরিসর ডিভাইডেড বাই শেষ শ্রেণীর ঊর্ধ্বসীমা প্লাস প্রথম শ্রেণীর নিম্ন সীমা গুণন 100। যে বাংলায় লিখি তাহলে ইংলিশ লিখলে কি লিখতে হবে? সিআর কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, সিআর ইকুয়াল টু আর ডিভাইডেড বাই আপার লিমিট অফ দি লাস্ট ক্লাস প্লাস লোয়ার লিমিট অফ দি ফার্স্ট ক্লাস ইন্টু 100। ঠিক আছে শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এখন পরিসরাঙ্ক কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ নির্ণয় করতে পারবা? হ্যাঁ, পারার কথা। তাহলে আমরা কি করতে পারবো? এখন আমরা পরিসরাঙ্ক নির্ণয় করতে পারবো। তাহলে আপেক্ষিক পরিমাপ, বিস্তারের আপেক্ষিক পরিমাপ প্রথমটা কি? প্রথমটা হলো পরিসরাঙ্ক। এটা পরম পরিমাপ পরিসর থেকে আসবে, তাহলে পরিসর থেকে পরিসরাঙ্ক। দ্বিতীয় পরম পরিমাপ গড় ব্যবধান। প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো, দ্বিতীয় পরম পরিমাপ, বিস্তারের দ্বিতীয় পরম পরিমাপ গড় ব্যবধান। তাহলে গড় ব্যবধান থেকে কি হবে? দ্বিতীয় আপেক্ষিক পরিমাপ গড় ব্যবধানাঙ্ক আসবে। কি আসবে? গড় ব্যবধানাঙ্ক। গড় ব্যবধানাঙ্ক কোনো তথ্য সারণী অথবা রাশিমালার গড় ব্যবধানকে কেন্দ্রীয় মান দ্বারা ভাগ করে, কোনো তথ্য সারণী অথবা রাশিমালার গড় ব্যবধানকে কেন্দ্রীয় মান দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে যে ফলাফল বা মান পাওয়া যাবে তাকে বলা হবে গড় ব্যবধানাঙ্ক। কেন্দ্রীয় মান, কেন্দ্রীয় মান কয়টা? 3টা। গড়, মধ্যমা, প্রসারক। নিশ্চয়ই তোমাদের মনে আছে, যখন গড় ব্যবধান নির্ণয় করা হয়েছে বা গড় ব্যবধানের সূত্র যখন বের করা হয়েছে তখন কিন্তু গড়, মধ্যমা, প্রসারক এই 3টার সাপেক্ষেই বের করা হয়েছিল বা নির্ণয় করা হয়েছিল। যেহেতু কেন্দ্রীয় মান 3টা, গড় ব্যবধান কয়টা হবে? 3টা হবে। তাহলে গড় ব্যবধানাঙ্ক কয়টা আসবে? গড় ব্যবধানাঙ্কও 3টা আসবে। প্রথমত যোজিত গড়ের সাপেক্ষে গড় ব্যবধানাঙ্ক, দ্বিতীয়টা হবে মধ্যমার সাপেক্ষে গড় ব্যবধানাঙ্ক এবং তৃতীয়টা হবে প্রসারকের সাপেক্ষে গড় ব্যবধানাঙ্ক। সাধারণ অর্থে গড় ব্যবধানাঙ্ক বলতে আমরা কোনটা বুঝবো? যৌতিকার সাপেক্ষে বুঝবো। যেহেতু সাধারণ অর্থে গড় ব্যবধান বলতে যৌতিকার সাপেক্ষে বোঝায়, কাজে সাধারণ অর্থে গড় ব্যবধানাঙ্ক বলতে আমরা যোজিত গড়ের সাপেক্ষে যে গড় ব্যবধানাঙ্ক হবে সেটাকেই বুঝবো আমরা। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে শোনো এবার, কোনো তথ্য সারণী অথবা রাশিমালার গড় ব্যবধানকে যোজিত গড় দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে যে ফলাফল পাওয়া যাবে তাকে বলা হবে যোজিত গড়ের সাপেক্ষে গড় ব্যবধানাঙ্ক। কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন, সিএমডি, সিএমডি ফ্রম অ্যারিথমেটিক মিন। গড় ব্যবধানাঙ্ক কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশনের সি ফুল স্টপ এম ফুল স্টপ ডি দ্বারা গড় ব্যবধানাঙ্ক প্রকাশ করা হয়। তাহলে যোজিত গড়ের সাপেক্ষে যে গড় ব্যবধানাঙ্ক আসবে তাকে আমরা লিখব এভাবে, সিএমডি ফ্রম অ্যারিথমেটিক মিন, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন। যোজিত গড়ের সাপেক্ষে গড় ব্যবধানাঙ্ক
আর এটা সংজ্ঞাটা কীরকম হবে, যে কোনো তথ্য সারির গড় ব্যবধানকে যোজিত গড় দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে যে ফলাফল পাওয়া যাবে তাকে বলা হবে যোজিত গড়ের সাপেক্ষে গড় ব্যবধানাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন, CMD ফ্রম অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু কত হবে দেখো, CMD কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু MD ফ্রম অ্যারিথমেটিক মিন, যোজিত গড়ের সাপেক্ষে গড় ব্যবধান, এটাকে ভাগ করবো আমরা যোজিত গড় দ্বারা, গুণন কত হবে, গুণন হবে 100 বা 100। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু মিন ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন ডিভাইডেড বাই অ্যারিথমেটিক মিন ইনটু 100, যেখানে মিন ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু summation absolute value of xi minus x bar divided by n, x bar equal to summation xi divided by n equal to উপাত্তের সংখ্যা, n equal to উপাত্তের সংখ্যা, মোট উপাত্তের সংখ্যা। ঠিক আছে শিক্ষার্থীরা, এটা হলো অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। যদি বিন্যস্ত উপাত্ত হয় তাহলে দেখো কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন CMD ফ্রম অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু মিন ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন ডিভাইড বাই অ্যারিথমেটিক মিন গুণ 100, এটা ঠিকই থাকবে। পার্থক্যটা কোথায় হবে, এই দুইটা হলো অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে সূত্র। আর যদি বিন্যস্ত উপাত্ত হয় তাহলে কি হবে দেখো, মিন ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন যোজিত গড়ের সাপেক্ষে গড় ব্যবধান, কার ক্ষেত্রে, বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, ইকুয়াল টু হবে দেখো সামেশন FI অ্যাবসলিউট ভ্যালু অফ xi মাইনাস x বার ডিভাইডেড বাই n, এবং x বার ইকুয়াল টু সামেশন FI xi ডিভাইডেড বাই n। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে যে কোনো উপাত্তের ক্ষেত্রে বিন্যস্ত এবং বিন্যস্ত যে কোনো উপাত্তের ক্ষেত্রে আমরা কি করতে পারবো, গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করতে পারবো। বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গড় ব্যবধানের একটা গাণিতিক সমস্যা দেওয়া আছে, লেখা আছে এভাবে, নিচের উপাত্ত হতে গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করো। যে গাণিতিক সমস্যা দেওয়া আছে সেটা আমি দেখে বুঝতে পারলাম যে বিন্যস্ত উপাত্ত, তাহলে আমরা কি লিখবো, কিভাবে অঙ্কটা করব, কিভাবে ওই গাণিতিক সমস্যার সমাধান করব আমরা। দেখো আমরা লিখব, আমরা জানি কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, সাধারণ অর্থে আমরা গড় ব্যবধান বলতে কোনটা বুঝবো, যোজিত গড়ের সাপেক্ষে বুঝবো। তাহলে আমরা লিখব যে কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন x বার ইকুয়াল টু কত হবে, মিন ডেভিয়েশন from arithmetic mean divided by arithmetic mean into 100, অথবা লিখব যোজিত গড়ের সাপেক্ষে গড় ব্যবধানাঙ্ক CMD equal to MD divided by x বার গুণ 100, যেখানে MD equal to summation absolute value of xi minus x bar এবং x বার ইকুয়াল টু সামেশন xi ডিভাইডেড বাই n। ঠিক আছে শিক্ষার্থীরা, তারপরে কি হবে, গণনা তালিকা লেখার পরে পর্যায়ক্রমে এই মানগুলো বসাও, বের করব। এই মানগুলো বের করে এখানে বসালে কি হবে, গড় ব্যবধানাঙ্ক পাওয়া যাবে। ঠিক আছে শিক্ষার্থীরা, যদি উল্লেখ থাকে মধ্যমার সাপেক্ষে গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করো, কার সাপেক্ষে, মধ্যমার সাপেক্ষে, তাহলে কি করতে হবে, যে রাশিমালা দেওয়া থাকবে, যে উপাত্ত দেওয়া থাকবে, সেখান থেকে আমরা কি করতে হবে, মধ্যমাকে নির্ণয় করে নিতে হবে। মধ্যমা নির্ণয় করে মধ্যমার সাপেক্ষে গড় ব্যবধান নির্ণয় করতে হবে, ওই গড় ব্যবধানকে মধ্যমা দ্বারাই ভাগ করতে হবে।
মধ্যমা দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে যে ফলাফল পাওয়া যাবে তাকেই বলা হবে মধ্যমা সাপেক্ষে গড় ব্যবধানাঙ্ক। অনুরূপভাবে যদি বলে প্রসরকের সাপেক্ষে গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করো, তাহলে কি করতে হবে, যে রাশিমালা বা যে তথ্য সারি দেওয়া থাকবে সেখান থেকে আগে আমাদের প্রসরক নির্ণয় করতে হবে। প্রসরক নির্ণয় করে প্রসরকের সাপেক্ষে গড় ব্যবধান নির্ণয় করার পরে ওই গড় ব্যবধানকে প্রসরক দ্বারা ভাগ করব, ভাগ করে 100 দ্বারা গুণ করলে যে ফলাফল পাওয়া যাবে তাকেই বলা হবে প্রসরকের সাপেক্ষে গড় ব্যবধানাঙ্ক। তাহলে দেখো, যদি মধ্যমা সাপেক্ষে আমরা গড় ব্যবধান নির্ণয় করতে চাই সেক্ষেত্রে আমরা সূত্র ব্যবহার করব কোনটা, যে সিএমডি কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান, সিএমডি মিডিয়ান এমই ইকুয়াল টু মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান মধ্যমা সাপেক্ষে গড় ব্যবধান। এটাকে ভাগ করব কি দ্বারা, মধ্যমা দ্বারা, গুণ করব 100 দ্বারা। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো মধ্যমা সাপেক্ষে গড় ব্যবধান সিএমডি, সিএমডি ইকুয়াল টু এমডি ফ্রম মিডিয়ান ডিভাইড বাই মিডিয়ান গুণন 100, যেখানে মিডিয়ান যদি বিন্যাস্ত উপাত্ত হয় তাহলে মিডিয়ান সূত্র নিশ্চয়ই আমাদের মনে আছে যে মিডিয়ান এম ইকুয়াল টু কত, L1 প্লাস n/2 মাইনাস এফসি ডিভাইড বাই এফএম ইন্টু সি। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমরা কি করব, মধ্যমা নির্ণয় করে মধ্যমা সাপেক্ষে গড় ব্যবধান আগে নির্ণয় করব, ওই গড় ব্যবধানকে মধ্যমা দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করব, গুণ করলে যে মান পাওয়া যাবে তাকে বলা হবে মধ্যমা সাপেক্ষে গড় ব্যবধানাঙ্ক। অনুরূপভাবে দেখো মিন ডেভিয়েশন ফ্রম মোড সিএমডি, সিএমডি ইকুয়াল টু, তাহলে কি হবে এখানে, এমডি ফ্রম মোড প্রসরকের সাপেক্ষে গড় ব্যবধান ভাগ করব কি দ্বারা, মোড দ্বারা, গুণন হবে 100। অর্থাৎ কোনো তথ্য সারি অথবা রাশিমালার প্রসরক আগে নির্ণয় করতে হবে, প্রসরক নির্ণয় করে প্রসরকের সাপেক্ষে গড় ব্যবধান নির্ণয় করব, ওই গড় ব্যবধানকে প্রসরক দ্বারা ভাগ করব, ভাগ করে 100 দ্বারা গুণ করলে যে ফলাফল পাওয়া যাবে তাকে বলা হবে প্রসরকের সাপেক্ষে গড় ব্যবধানাঙ্ক। কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মোড ইকুয়াল টু কি হবে, দেখো মিন ডেভিয়েশন ফ্রম মোড ডিভাইড বাই মোড ইন্টু 100। তাহলে শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা এখন গড় বা মধ্যমা বা প্রসরক যে কোনো একটা কেন্দ্রীয় মানের সাপেক্ষে গড় ব্যবধানাঙ্ক তোমরা নির্ণয় করতে পারবে। হ্যাঁ পারবে। আমরা পরবর্তী ক্লাসে গড় ব্যবধানাঙ্কের গাণিতিক সমস্যা নিয়ে হাজির হব। আমার পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ। সেই সাথে ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।